শীত পড়লেই গ্রামের সকালগুলো অন্যরকম হয়। কুয়াশার ভিতর দিয়ে ভেসে আসে খেজুরের রসের গন্ধ, আর সেই গন্ধের সাথে জড়িয়ে থাকে এক নাম, গন্ধাধর। গন্ধাধর এই গ্রামের সবচেয়ে পরিচিত রস বিক্রেতা। ভোরে গাছে ওঠে, দুপুরে হাড়ি কাঁধে করে হাটে আসে, আর সন্ধ্যায় গুনে গুনে টাকা রাখে। এই শীতটা ভালো গেল, এবার ঘরটা টিন দিয়ে ঢাকবো। আর খড়ের ঘর ভালো লাগছে না, আর কতদিন এইভাবে খড়ের ঘরে থাকবো। আজ হাটে কত টাকার রস বেচলে? এই সব মিলে 20 টাকা হবে, কিন্তু দামটা আর একটু বাড়াতে হবে। এত অল্প টাকায় পোষাচ্ছে না। হঠাৎ রসের দাম বাড়ালে মানুষ নেবে তো? নেবে নেবে, শীতে মিষ্টি জিনিসের কদর সবাই বোঝে, তার উপরে গদাধরের খাঁটি খেজুরের রস। পরের দিন হাটে ঢুকতেই গন্ধাধর হাড়ির ঢাকনা খোলে। গন্ধে চারিপাশ ভরে গেল। কি গো গন্ধাধর, আজ রস কেমন? 100% খাঁটি, এমন রস আর কোথাও পাবেন না। তো দামটা কত দিচ্ছ? একশের মাত্র 3 টাকা। এত দাম? কি গো গন্ধাধর, গত সপ্তাহে তো 1.5 টাকা সর দিলে, আজ 1 লাফে 3 টাকা। খেজুর গাছ কি বিনে পয়সায় রস দেয় নাকি? দিন দিন যে হারে খেজুরের গাছ কমে যাচ্ছে, আমার কিছুই করার নেই। নিলে এই দামেই নেও, নয়তো অন্য কোথাও দেখো। লোকজন একটু মুখ বেঁকালেও শেষে কিনেই নেয়, কারণ গন্ধাধরের খেজুরের রস নির্ভেজাল, খুবই সুস্বাদু বলে সবাই জানে। গন্ধাধরের মুখে তখন তৃপ্তির হাসি। সে লক্ষ্য করে আজ রস কম, কিন্তু টাকা বেশি। বাহ, আজকে ভালোই লাভ হলো, কিন্তু রস যদি আর একটু বাড়ানো যেত। রাতে বাড়ি ফিরে হাড়ির দিকে তাকিয়ে থাকে গন্ধাধর। কি ভাবছো? রসটা যদি একটু পাতলা করা যায়, মানুষ কি বুঝবে? এমন কথা মুখেও এনো না, রস নিয়ে কারচুপি পাপ। পাপ না পেট, দুটোর একটাকে তো বাঁচতেই হবে। অত পাপ পাপ করলে কি পেট ভরবে? আর কতকাল এভাবে ভাঙা কুড়ে ঘরে থাকবো? তাই বলে তুমি রসে পানি মেশাবে? এত বছর ধরে তুমি রস বিক্রি করছো, দূর দূরান্ত তোমার রসের এত সুনাম। মানুষের এই বিশ্বাস নিয়ে প্রতারণা করো না। ধুর ছাই, সব কিছুতেই বাধা। তোমার মতন মানুষ যেই ঘরে থাকবে, সেখানে শান্তি কখনোই থাকবে না। ছে, ঘেন্না ধরে গেল একবারে। এই কথা বলেই গন্ধাধর ঘরের ভিতরে চলে গেল। সেদিন ভোরের আলো ফোটার আগেই চুলার পাশে বসে গন্ধাধর হাড়ির দিকে তাকিয়ে রইল। একটু বাড়ালে কি হবে? কারোই বা ক্ষতি হবে? সে এক কলসি ভর্তি করে জল এনে চুলার পাশে রাখে, আর ঠিক এমন সময় ললিতা পাশে এসে দাঁড়ায়। এই জলটা কেন এনেছো? এই চুলায় দেব। এত সকালে জল নিয়ে কি করবে? আর এই জল রসের হাড়ির পাশে কেন? সব প্রশ্নের জবাব দিতে হবে নাকি? মেয়ে মানুষ এত কথা বলে, এটা তো জানতাম না। ললিতা চুপ করে গেল, তার চোখে ভয়। ললিতা ঘরে ঢুকতেই গন্ধাধর ধীরে ধীরে এক মগ জল ঢালল রসের হাঁড়িতে। তারপর গন্ধাধর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, দেখলি তো, কিছুই হয়নি, শুধু শুধু ভয় পাচ্ছিলি। তারপরই সকাল হাটে রস বিক্রি করবে বলে গন্ধাধর 2 হাঁড়ি ভর্তি রস কাঁধে নিয়ে রওনা দিল। আজ হাঁড়ি একটু ভারী, সের প্রতি 3 টাকা করে বিক্রি করলে কত লাভ হবে, সেটাই নিয়ে সে মনে মনে ভাবতে লাগলো। হাটে পৌঁছে গন্ধাধর হাঁড়ি নিয়ে বসল। ছোকরাটা কদিন ধরে পায়েস খাবে বলছে, তাই সকাল সকাল তোমার রস নিতে চলে এলুম। কিন্তু আজ রসটা কেমন পাতলা মনে হচ্ছে। না না, শীতের রস এমনই হয়। আচ্ছা, একটু হাতে দেও তো, চেখে দেখি মিষ্টি আছে কিনা।
মন্দ না। গন্ধাধরের বুকটা হালকা হয়ে এলো। এক এক করে মানুষ কিনতে লাগলো, কেউ কিচ্ছু বলল না। দুপুরের আগেই হাড়ি ফাঁকা। বাহ, এখন পর্যন্ত একদিনেই এত টাকার রস আমার জীবনেও বিক্রি করিনি। পাক্কা 51 টাকা। যদি 1 মগে হয়, 2 মগে হবে না কেন? গন্ধাধর বাড়ি ফিরতেই ললিতা টাকার থলি দেখে থমকে গেল। কি গো, আজ কত রস বিক্রি করলে? এত টাকা? ব্যবসা ভালো গেছে। কত বেচেছি তোমার জেনে কাজ কি? তোমার কাজ করো গিয়ে। কি জানি তুমি যে লুকিয়ে লুকিয়ে কি করছো, ফের না কোনো বিপদ হয়, সেটাই আমার একমাত্র ভয়। পরের দিন ভোরে গন্ধাধরের হাত আর কাঁপল না। পরপর 2 মগ জল রসের হাঁড়িতে ঢালল। এবার লোভ আর দ্বিধার মধ্যে কোনো লড়াই রইল না। এর পরের কদিন গন্ধাধরের জন্য যেন স্বপ্নের মতো কাটল। ভোরে গাছে ওঠে, হাঁড়িতে জল মেশায়, আর হাটে গিয়ে সেই জল মিশ্রিত রস বিক্রি করে। এমনই কিছুদিন যাওয়ার পর এক সকালে হাটের কোনায় ফিসফিস শুরু হয়। কাল রাতে আমার ছেলেটার খুব পেট ব্যথা করছিল। আমারও গদাধরের রস খাওয়ার পর থেকেই আমার তো 2 বার বমিও হয়েছিল। শীতে হয়তো ঠান্ডা লেগেছে। ঋতু পরিবর্তন হলে এমন অনেক সময় হয়। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। কথাগুলো বাতাসে ভেসে গন্ধাধরের কানে আসে। পেট খারাপ হতেই পারে, এই সঙ্গে রসের কি সম্পর্ক? কি চাচা, 1 সের রস নিবে নাকি? না রে, আজ রস নেব না। গতকাল তোর রস খেয়ে বুকটা এখনো জ্বলছে। আমার রস একদম খাঁটি। আমার মতন এমন নির্ভেজাল খাঁটি রস পুরো গন্ধে কেউ দিতে পারবে না। কোনো জোর নেই, নিলে নিন, নয়তো না নিন। বৃদ্ধ চুপ করে চলে গেল। গন্ধাধর বাড়ি ফিরতেই ললিতা তাকে বলতে লাগলো, পাড়ার বেনুর ছেলে নাকি খুব অসুস্থ। সেদিন নাকি হাট থেকে তোমার রস খাওয়ার পর থেকেই এমন হয়েছে। সবাই আমার ঘরে সব কিছু চাপাচ্ছেন কেন? কেন এর আগে কি কখনো কারো অসুখ বিসুখ হয়নি? যত সব বাজে কথা। তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি রসে জল মিশাওনি? একদিন যদি তোমার ঘরেই এমন হয়। গন্ধাধর মুখ ঘুরিয়ে নিল। পরের দিন হাড়ির পাশে দাঁড়িয়ে গন্ধাধর আবারও জল ঢালল। এবার তার হাত একটু কাঁপল, কিন্তু সে থামল না। সেদিন হাটে ভিড় কম, কয়েকজন দূর থেকে দেখেই চলে গেল। ও নিতিন খুড়ো, আজ রস নেবে না? আজ নেব না, কাল দেখি নেওয়া যায় কি না। গন্ধাধর এই প্রথমবার ভিতরে ভিতরে অস্বস্তি টের পেল। সেদিন সন্ধ্যায় হাট থেকে ফিরে গন্ধাধর টের পেল বাড়িটা অস্বাভাবিক রকম চুপচাপ। চুলার আগুন জ্বলছে না, ললিতার গলার শব্দ নেই। ঘরের ভিতর কেমন এক চাপা আতঙ্ক। ললিতা, এমন চুপচাপ কেন সব? চুলোয় আগুন জ্বলছে না? বাড়িতে কি রান্না বান্না হবে না নাকি? কোনো উত্তর এলো না। হঠাৎ ঘরের কোণ থেকে একটা কাশির শব্দ। খাটে শুয়ে আছে মাধব, গন্ধাধরের 8 বছরের ছেলে। মুখটা ফ্যাকাশে, পেট চেপে ধরে কাঁদছে। বাবা, পেটটা খুব ব্যথা করছে। কেন রে বাবা, হঠাৎ পেট ব্যথা হলো কেন? কি খেয়েছিলি? আজ বিকেলে তোমার রস চেয়েছিল, একটু দিয়েছিলাম, তারপর থেকে ছেলেটা এমন করছে। গন্ধাধরের মাথা যেন ঝিমিয়ে উঠল। হঠাৎ করে সকালের ফিসফিসগুলো, বৃদ্ধের কথা একসাথে তার কানে বাজতে লাগলো। সে কিছুক্ষণ কথা বলতে পারল না। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। তুমি তুমি ছেলের পাশেই থাকো। গন্ধাধর দৌড়ে গিয়ে ডাক্তার বাবুকে নিয়ে আসলো। ডাক্তার এসে পেট দেখে বলল, ঋতু পরিবর্তন, ওর ওপর পেটে বদহজম হয়েছে। পাতলা এবং নোংরা রস পেটে পড়লে এমন হবেই। কিছু ওষুধ দিয়ে দিলাম, এগুলো ঠিকঠাক মতো খাওয়াও।
আশা করি ভালো হয়ে যাবে। এই কথাটায় গন্ধাধরের বুকের ভিতর ছুরি হয়ে ঢুকল। রাতভর মাধব কাতরায়, সারা রাতে একটুও ব্যথা কমেনি। এক রাতেই যেন ছেলেটা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। গন্ধাধর এক কোণে বসে থাকে, হাড়ির দিকে তাকায়। যেই হাড়ি তাকে এত টাকা দিয়েছে, আজ সেই হাড়ি তার ছেলের কান্নার কারণ। এবারও বলবে সবার পেট ব্যথা এমনি এমনি হয়েছে? গদাধর মাথা নামিয়ে ফেলে। ভোরের আলো ফোটার আগেই গদাধর উঠে দাঁড়ায়। হাড়ির ঢাকনা খুলে দেখে ভিতরে এখনো রস আছে। সে কলসিটা নেয়, এবার জল ঢালার জন্য নয়। চুপচাপ উঠোনে গিয়ে গদাধর পুরো রস মাটিতে ঢেলে দেয়। এই রস আমার আমার ছেলেকে কাঁদিয়েছে। সব দোষ আমার। আমার লোভের কারণেই আজ এমন হলো। ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে, কিন্তু আর যেন ওই রস খেতে না দেই। ওই রস আর কেউ খাবে না। সকালে হাট বসে, কিন্তু আজ গদাধর হাড়ি নেয় না। লোকজন অবাক হয়ে তাকায়। আজ রস আনোনি? না। কেন হে? তোমার রসের তো খুব চাহিদা। গদাধর সবার দিকে তাকিয়ে বলে, আমি মানুষকে যা খাওয়িয়েছিলাম তা খাওয়ার যোগ্য ছিল না। হাটে এক চাপা নীরবতা নেমে আসে। আমি লোভে পড়ে আর তোমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে রসে নোংরা জল মিশিয়েছি। তোমরা আমার এই জল মেশানোর রস নিয়ে গেছো। তারপর অনেকের পেটে ব্যথা ও বমি হয়েছে। বেশি লাভের জন্যই আমি এই অন্যায় করেছি। গদাধরের এই কথা শুনে হাটে কেউ কেউ রাগে ফুলতে থাকে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। আমাদের বাচ্চারা অসুস্থ হলো, এর দায় কে নেবে? হ্যাঁ, গদাধর দুহাত জোর করে দাঁড়ায়। আমি শাস্তি পেতে রাজি। তোমরা সকলে মিলে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। তাও এই মিথ্যে নিয়ে আমি বাঁচতে চাই না। পঞ্চায়েত বসে, ফয়সালা হয়। গন্ধাধর, এই মৌসুমে তুই আর রস বিক্রি করতে পারবি নে। যারা যারা তোর রস খেয়ে অসুস্থ হয়েছে সকলের চিকিৎসার খরচ তুই দিবি, আর সবার সামনে এক্ষুনি ক্ষমা চাইবি। গদাধর চুপ করে সব মেনে নেয়। দিন যায়, শীত শেষের পথে। গদাধর এবার গাছে ওঠে, কিন্তু এবার রস বিক্রি করার জন্য নয়, নিজের ঘরের খাওয়ার জন্য। বাবা, এই রসটা খাঁটি তো? বাবা, এই কথা বলে আমাকে আর লজ্জা দিস না। আমার জন্মের শিক্ষা হয়েছে। এই কথা বলতে মাধব, ললিতা, গদাধর সবাই একসাথে হাসতে আরম্ভ করে।